একজন বান্ধবীর কথাই বলি, সে আমাকে একদিন বলল, ভাই আমার প্রায় 1 লাখ টাকা ঝাড় হয়ে গেছে। Indian banking legal system, unless and until you share OTP or share any transaction authenticator, তোর অ্যাকাউন্ট থেকে পয়সা বেরোনো সম্ভব নয়। সচেতনতাই হচ্ছে সুরক্ষার একমাত্র চাবিকাঠি। সাইবার ক্রাইম থেকে বাঁচতে এবং সাইবার ক্রাইম জিনিসটাকে আদ্যপান্ত বুঝতে যদি কেউ কোনো প্রশিক্ষণ নেয়, তোমার কি মনে হবে সেটা উচিত করা বা সেটা কতটা লাভজনক? তাহলে সচেতনতা যদি সুরক্ষার চাবিকাঠি হয়, তাহলে সচেতন হতে গেলে শিক্ষিত হতে হবে আগে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা কনস্ট্রাকটিভ মডিউল, যে মডিউল আমাদেরকে সাইবার শিক্ষায় শিক্ষিত করতে পারে। গভর্নমেন্ট ভেঞ্চার্সে আমাদের বিভিন্ন অপশনস রয়েছে। পশ্চিমবঙ্গে তো আমাদের যুব কম্পিউটার সেন্টার্স রয়েছে, সেখানে গিয়ে শিখতে পারেন। ইটস ভেরি গুড এবং অ্যাফোর্ডেবল। এবং আমি সবসময় বলি, সারা পৃথিবীতে 2 ধরনের লোক মানুষ আছে। এক ধরন হচ্ছে যার সাথে সাইবার ক্রাইম হয়েছে, হ্যাঁ, আর যার সাথে হয়নি। একদম ভুল উত্তর। যার সাথে হয়েছে না, সেকেন্ড উত্তরটা যার সাথে সাইবার ক্রাইম হবে, রাইট? ফলে এমন একটা বিষয়, যে বিষয়টাতে কিন্তু অবভিয়াসলি আমাদের শিখতে হবে এবং সেটা থেকে সেভ করার, সেভড হওয়ার একটাই মাত্র উপায় আছে, ওয়ান অ্যান্ড অনলি, দ্যাট ইজ ট্রেনিং। নমস্কার, আমি ঝিলাম গুপ্ত। কাজের কথা 3য় এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই এক্সপেক্ট করছেন যে প্রোগ্রামের নাম যেহেতু কাজের কথা, তাই শুধু কাজের কথাই হবে। একদম ঠিক এক্সপেক্ট করেছেন আপনি। কিন্তু টানা যদি কাজের কথা বলে যাই, আপনারা নিজেরাই বোর হবেন। তাই কাজের কথার সাথে সাথে আমরা একটু গল্প কথাও করব। আর সেই জন্যই ইন্টারেস্টিং কাজের কথার মানুষদের আমরা ডেকে আনছি আমাদের এই পডকাস্টের এপিসোডগুলোতে। আর আজকে একজন তেমনই মানুষ আমার সঙ্গে আছেন, আমার খুব কাছের, যার সাথে আমার ব্যক্তিগত পরিচয় খুবই ভালো, রাজস্বী দা। কিন্তু তার অফিসিয়াল যে পরিচয় সেটা হলো তিনি অ্যাডভোকেট রাজস্বী রায়চৌধুরী, হাইকোর্ট ক্যালকাটা। এবং তার সঙ্গে আরেকটি পরিচয় তার আছে, তিনি সাইবার গুরু নামক সংস্থাটির ফাউন্ডার। রাজস্বী দা, তোমাকে অনেক ধন্যবাদ প্রোগ্রামে আসার জন্য আমাদের। তো তোমার কি মনে হচ্ছে, তুমি কতটা খুশি আমার সামনে বসে? সাংঘাতিক। এবং তোর সাথে আমার অফ ক্যামেরা যা কথা হচ্ছিল, আজকের কাজের কথাটা অত্যন্ত ইম্পর্টেন্ট কাজের কথা হতে চলেছে। কারণ আমরা খুব ইম্পর্টেন্ট কাজের কথা নিয়ে কথা বলবো। হ্যাঁ, তোমার ফিল্ড নিয়ে বলবো, যেটা সাইবার ক্রাইম। তো সাইবার অপরাধ, যেটা বাংলায় যে টার্মটা চলে, সাইবার ক্রাইম কি বা সাইবার অপরাধ কি? আমরা সাইবার শব্দটার যদি একটু মানে বুঝতে পারি, তাহলে সাইবার অপরাধটা খুব ভালো বুঝতে পারবো। সাইবার শব্দটার মানে হচ্ছে যে কোনো একটা বিষয় যেটাতে কম্পিউটার আছে, ইন্টারনেট আছে আর নেটওয়ার্ক আছে। এই 3টে জিনিসকে মিডিয়ে যেটা হয় সেটা কি বলে সাইবার। ওকে। সাইবার শব্দটার মানে সেই সংক্রান্ত যে আইন তাকে বলে সাইবার আইন, সেই সংক্রান্ত যে অপরাধ তাকে বলে সাইবার অপরাধ। তো বিষয়টাকে খুব সিম্পলিফাই করে বললে এরকম দাঁড়ায়। এর নানান রকমের অপরাধের মাত্রা রয়েছে, তার ক্যাটেগরিজ রয়েছে। যেভাবে বলেছো এটা না বোঝার কিছু নেই। তো আমরা ডিরেক্ট আরেকটা ব্যাপারে এটা থেকে জাম্প করি, সেটা হচ্ছে সাইবার অপরাধ যদি এটা একটা বিগার পিকচার হয়, এটাকে আমি ভাঙবো কিভাবে, মানে কত রকমের কিভাবে সাইবার অপরাধ ঘটতে পারে? যদি আমরা সব রকমের সাইবার অপরাধকে এক জায়গায় জড়ো করি, সেখানে আমরা দেখবো আমরা বেসিক্যালি 3 ধরনের আমাদের জিনিসের ক্ষতি হয়। একটা হচ্ছে আমাদের তথ্য, যেটাকে আমরা বলি ডেটা। আরেকটা হচ্ছে অর্থ, মানি। অ্যান্ড থার্ড হচ্ছে আমাদের সম্মান বা ডিগনিটি। এই 3টে জিনিসের বাইরে কিন্তু একটা সাইবার অপরাধে আর কিছু ক্ষতি হওয়ার নেই। আর যদি এই 3টে জিনিসের ক্ষতি হয়, তাহলে আর কিছু পড়ে থাকার নেই। তার মানে ডেটা, মানি অ্যান্ড ডিগনিটি। তাহলে আমরা এই 3টে নিয়ে কথা বলি। আমরা এই 3টে নিয়ে কথা বললে আমাদের সাইবার দুনিয়ার যত রকমের অপরাধ আছে, আমরা সব অপরাধগুলোই কভার করতে পারবো। আমি ধরো আমার একজন বান্ধবীর কথাই বলি, সে আমাকে একদিন বলল, ভাই আমার প্রায় 1 লাখ টাকা ঝাড় হয়ে গেছে। কিভাবে ঝাড়? না, ওরা কিছু সেল করছিল, বাড়ির কোনো আইটেম বা বাড়ি সম্ভবত, এবং ওদের কাছে একটা ফোন আসে, ভিডিও কল আসে, তাতে একজন আর্মির লোক, রাইট, এটা বলার আগেই বলে দিল। হ্যাঁ, কারণ খুব র্যান্ডম হয়ে গেছে এখন, এটা আগে 1-2 হতো। তো ইন্ডিয়ান আর্মির লোক, এক্ষুনি আমার কিনতে হবে, এক্ষুনি করতে হবে, দিয়ে 1 টাকা পাঠিয়েছে যে চেক করার জন্য। আরেকটা জিনিস বলি, সাইবার অপরাধের সঙ্গে খেয়াল করে দেখবি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জড়িত রয়েছে, যেটাকে বলে সাইবার সাইকোলজি। আমি সবসময় এটা বলি, হ্যাকার ডাজন্ট হ্যাক আওয়ার মেশিন, হ্যাকার হ্যাকস আস টু রিচ আওয়ার মেশিন। They hack our mind. They hack our mind first.
তো তাদের ফার্স্ট কাজটাই হচ্ছে আমাদেরকে আগে কি করে হ্যাক করবে সেটা দেখে নেওয়া। যখন আমরা হ্যাক হয়ে যাব তখন তারা আমাদের তথ্য বা অর্থের ক্ষতি করতে পারবে। তো এইটা খুব ইম্পর্টেন্ট বিষয় ফার্স্ট। এবার তুই প্রশ্ন করবি ওয়াই ইন্ডিয়ান আর্মি? কারণ আমরা তাকে বিশ্বাস, আমরা তো হ্যাঁ আমরা তো ভরসা অন্য করি। কোনো একটা প্রফেশনও দেখাতে পারতাম। আর্মির প্রতি একজন আমাদের অভিনেতাকেও একদম দেখাতে ভীষণ পারতাম। বিশ্বাস হ্যাঁ, আছে, আর্মির প্রতি ভরসা শুধু আছে। বিশ্বাস নয়, একটা সম্ভ্রম কাজ করে। রাইট রাইট। তার সঙ্গে এই যে বিশ্বাস যেটা বলি সেটাকে বলে ট্রাস্ট ফ্যাক্টর। তাহলে আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে আমরা ট্রাস্টটাকে আগে গেইন করার চেষ্টা করব যাকে আমরা অ্যাটাক করছি। হ্যাঁ, তাহলে ফার্স্ট ইন্টেনশন হচ্ছে তার ট্রাস্টটা যদি পাওয়া যায় তাকে দিয়ে আমরা যা খুশি করে নিতে পারবো। বুঝতে পারছি দাদা, কিন্তু একটা জিনিস দেখো, যাকে এই প্রবলেমটায় ফেলা গেছে, যার টাকাটা এইভাবে ঝেড়ে দেওয়া হয়েছে কোট আনকোট, সে একজন সরকারি কর্মচারী এবং খুব উচ্চপদস্থ কর্মচারী। এবং আমার যে বন্ধু, সে যে ওই কর্মচারী স্ত্রী, সে কিন্তু হয়নি, তার স্বামীকেই এটা করা হয়েছে। কি করে এরা এত বুদ্ধি ধরে যে একটা উচ্চ এটা ডিসাইড করা এখনো পর্যন্ত যায়নি আর কি। এটা এখনো পর্যন্ত ডিসাইড করা যায়নি যে কে কখন এফেক্টেড হবে আর কি। মানে ওকে বলেছে আমি 1 টাকা পাঠাচ্ছি দেখানোর জন্য যে দেখো আমি ট্রানজাকশনটা ঠিকঠাক হচ্ছে তো। এক্স্যাক্টলি। যেই হয়েছে আপনি আমাকে এতটা পাঠান, করতে গিয়ে একটা কিছু কোড এলো, হ্যাঁ এটা এভাবে করুন, দেন মোডাস অপারেন্ডিটা হচ্ছে কিউআর কোড পাঠানো, বড় অ্যামাউন্টের কিউআর কোড পাঠায় এবং ওই কথায় কথায় মানে দ্য পারসন অলওয়েজ শুড বি ইন আ হারি। সবসময় খেয়াল করে দেখি এক্ষুনি করতে হবে নইলেই। এবং একজন আর্মি স্টাফ সে সারাক্ষণ কিন্তু একটা খুব তাড়াতাড়ি কথা বলছে, তাড়াতাড়ি একটা অ্যাক্টিভিটি হচ্ছে, এইগুলোতে মানুষ পারপ্লেক্সড হয় এবং এই হারিটাই কিন্তু সবচেয়ে বড় গন্ডগোলের কারণ হয়ে দাঁড়ায়। এবং তখন একটা কিউআর কোড পাঠায় অফ আ হায়ার অ্যামাউন্ট, বলে আপনি এটা পিন দিন তাহলে আপনি পয়সা পেয়ে যাবেন। তো আইদার এটা বলে অথবা বলে আপনাকে এই অ্যামাউন্ট পাঠাতে হবে, দিস এ গভর্নমেন্ট পলিসি, আপনাকে পাঠাতে হবে, তখন আমরা আপনাকে পুরো অ্যামাউন্ট পাঠাবো। তো এই কিউআর কোড পাঠিয়ে যেটা করে এটাকে আমরা এখন বলে থাকি কুইশিং, মানে যেটা ফিশিং আমরা শুনেছি না, এই ফিশিং ফ্রডটা যদি কিউআর কোড দিয়ে হয় তাকে বলে কুইশিং। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ডিয়ান আর্মির নাম করে কারণ ওই সম্ভ্রমটাকে কাজে লাগে। মানে এদের কি কেউ এমপ্লয় করে না এরা সেলফ এমপ্লয়েড, চুরি করবো বলে? দুরকমই হয়, কিছু সেলফ এমপ্লয়েড গ্রুপও আছে যারা কাজ করে, তবে নর্মাল এটা একটা খুব অর্গানাইজড ক্রাইম। একদমই। তো এই অর্গানাইজড ক্রাইমের অনেক ফ্যাসেটস আছে। তার মধ্যে প্রথম ফ্যাসেট যেটা, মানে সেই ফ্যাসেটটা হচ্ছে যারা ডেটা কালেকশন করে। রাইট। এই ডেটার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ডেটা আছে যেটা হচ্ছে কেওয়াইসি ডেটা। তার কারণ যে কোনো একটা সাইবার ক্রাইম করতে গেলে কি লাগে, প্রথম লাগে হচ্ছে একটা সিম কার্ড, একটা ফোন, একটা কম্পিউটার বা ল্যাপটপ, এরকম কিছু একটা লাগে, তার সঙ্গে একটা ইন্টারনেট কানেকশন লাগে। তো এবারে যে ফ্রড করছে সে যদি সবটাই তার নিজের নামে নিয়ে নিল, মানে 2 মিনিট লাগবে তাকে ধরে ফেলতে। যাতে তাকে ধরে না ফেলা যায় সেই জন্য সেই প্রত্যেকটা সার্ভিস প্রত্যেকটাই সে ডিফারেন্ট নামে পারচেস করে। মানে ধর ফর অ্যান এক্সাম্পল বলছি, তোর কাছে কেউ একজন এলো, তুই তাকে কেওয়াইসি দিয়ে দিলি, যেটা আমরা ব্যাংকে সাবমিট নর্মালি করে থাকি আর কি, বা আমার এতটা লোনের প্রয়োজন, একজন কেউ লোকজন এলো, সে পরিচয় দিল আমি ব্যাংক থেকে এসছি, সে কেওয়াইসি চাইলো, আমরা তাকে দিয়ে দিলাম এবং ওই ফাঁকা জায়গাটাতে সইও করে দিলাম। কি পারপাসে কেওয়াইসি দিচ্ছি বললাম না, লিখলাম না, ডেট টাইম কিছু লিখলাম না। এটাকে মডিফাই করে নিয়ে এই কেওয়াইসিটা ছবি সরিয়ে দিয়ে অন্য কোনো নাম টাম দিয়ে এরকম করে একটা ফেক কেওয়াইসি তৈরি করে নেওয়া যায়। তো আমরা যখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় ইনভেস্টিগেশনে যে কোনো সময় যখন কেওয়াইসি পাওয়া গেল যে একটা ফোন নাম্বার বা একটা সিমের এগেনস্টে কোন কেওয়াইসি আমরা পাচ্ছি, দেখা গেল যে এমন একজন মানুষ তিনি হয়তো বাঁকুড়ার একটা প্রত্যন্ত যে গ্রামে চাষ করেন, তার কেওয়াইসি দিয়ে একটা ফোন নাম্বার তোলা হয়েছে, সে জানেও না। এবং এটার পেছনে একটা খুব অদ্ভুত র্যাকেট কাজ করে। হঠাৎ করে ছাতা নিয়ে বসে গেল কিছু লোক যারা সিম কার্ড বিক্রি করছে, এবার সেখানে গিয়ে ওই বায়োমেট্রি দেওয়া হয় না, এখন বায়োমেট্রি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বায়োমেট্রি দেওয়া হলো, প্রথমবার বললো আপনার বায়োমেট্রিটা কাজ করলো না, সার্ভার ডাউন, আপনি সেকেন্ড টাইম আরেকবার দিন। ও আচ্ছা। তো সেকেন্ড টাইম একবার দিল, তখন বললাম ঠিক আছে হয়ে গেছে, দিয়ে তাকে একটা সিম দিয়ে দিল। কিন্তু সে খেয়াল করলো না যে ফার্স্ট টাইম বায়োমেট্রিটাও কাজ করলো, দুবার দুটো আঙুলের ছাপ হলো, ফার্স্ট বায়োমেট্রিটা দিয়ে তো একটা সিম উঠে গেল, ওই সিমটা সে বিক্রি করে দিল একজনকে, সেই সিমটা আবার চলে গেল আরেকজনের কাছে। এই করতে করতে দেখা গেলো যখন ফ্রডস্টারের কাছে সিমটা গিয়ে পৌঁছলো, সিমটার দাম হলো 3,500 টাকা। আমি 100 জনকে করতে পারলেই তো আমার 100টা সিম কার্ড এমনি বেরিয়ে গেল, আরামসে বেরিয়ে গেল। তাহলে এটা মানুষ আইডেন্টিফাই করবে কি করে যে
আমার বায়োমেট্রিটা ইউজ করা হলো কোথায়, এটা আমি জানবো কি করে? যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, যেটা আমাদের আধারের সাইট, কারণ এটা তো আধার এনেবলড বায়োমেট্রিক, আধারের সাইট হচ্ছে uidai.gov.in, অথবা আধার অ্যাপ্লিকেশন মোবাইলে লোড করা যায়, মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়, প্লে স্টোর বা আই স্টোর। এই অ্যাপ্লিকেশন বা ওই সাইটে গিয়ে নিজের আধারটা রেজিস্টার করলে সেখানে আমার বায়োমেট্রি কোথায় ব্যবহার হয়েছে এটার একটা লিস্ট পাওয়া যায়, আচ্ছা, উইথ আ ডাউনলোডেবল ভার্সন। ওকে, তাহলে সেটাকে লাস্ট 50 ট্রানজাকশনস আমি ডাউনলোড করতে পারি। সেটা যদি আমি একবার চেক করে নিতে পারি, তাহলে আমি বুঝে যাবো যে আমার ফার্স্ট বায়োমেট্রিটা অথেন্টিকেটেড হয়েছিল। আমি সঙ্গে সঙ্গে গিয়ে লোকটাকে ধরতে পারবো যে আমার প্রথম বায়োমেট্রিটা অথেন্টিকেটেড হয়েছে, আপনি বলবেন কাজ করেনি, ডেফিনেটলি তাহলে ওটা দিয়ে একটা সিম উইথড্র হয়েছে। তো এই ইউআইডিএআইটা খুব ইম্পর্টেন্ট, বা আধার অ্যাপ্লিকেশন। আধারের দুটো বিষয় বলে রাখি, একটা হচ্ছে আইদার এই বায়োমেট্রিক অথেন্টিকেশন হলে সেটা বোঝা যায়, আর 2 নম্বর হচ্ছে যে এখন আমাদের কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট যেটা মানে বায়োমেট্রিটা, সেটাকে লক রাখাটাও খুব জরুরি। কিন্তু সেটাকে রাখবে কি করে? আধার অ্যাপ্লিকেশন থেকে বায়োমেট্রিক ব্লক করা যায়। ওকে, একটা ফ্রড খুব রিসেন্টলি হচ্ছিল যেটাকে বলে এইপিএস ট্রানজাকশন, আধার এনেবলড পেমেন্ট সিস্টেম। 10,000 টাকা করে উইথড্র হয়ে যাচ্ছিল পার ডে। আমার যদি ধরো 20,000 লিমিট হয়, 20,000 উড়ে না না না, ও লিমিট নয়, মানে দ্যাটস আ গভর্নমেন্ট লিমিট। ও তাই হলো, আচ্ছা। এটা করা হয়েছে কেন? যেসব জায়গায় ব্যাংক পৌঁছয়নি সেই সব জায়গায় ক্যাশ ফ্লো বাড়ানোর জন্য প্রত্যন্ত গ্রামের দিকে এই এইপিএস সিস্টেমটা গভর্নমেন্ট থেকে লঞ্চ করা হয়েছিল। আচ্ছা, কিন্তু সেটারই মিস ইউটিলাইজেশন হলো, তাতে বিভিন্ন মানুষকে ঠকিয়ে ওই আধার নিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা করে উইথড্র করে নেওয়া যায়। তো এটাকে এইপিএস ট্রানজাকশন বলে। এইপিএস ফ্রডে প্রচুর মানুষের পয়সা গেছে, তো এই আর্থিক ক্ষতিটা হয়েছে। আমার একটা প্রশ্ন আছে, আমার আরেকজন পরিচিত, তাকে কিভাবে ফ্রড করা হলো, হঠাৎ শুনলাম তার 6 লাখ টাকা নিয়ে নেওয়া হয়েছে। কিভাবে নেওয়া হয়েছে? ওনার কাছে একটা হোয়াটসঅ্যাপ কল এসেছিল, এবার উনি কলটা ধরেছেন, হাবি জাবি কথা হচ্ছে সেখানে, এবার উনি ঠিক বুঝতেও পারছেন না যে কেন এগুলো বলা হচ্ছে, এবং যখন উনি ফোনটা কাটলেন, উনি কোনো লিঙ্কেও হাত দেননি, লিঙ্ক পাঠাইনি, কোনো ওটিপিও চাওয়া হয়নি, নাথিং। 10 মিনিট অন্তর অন্তর 20, 25, 20, 22, 24 এরমভাবে টাকা কেটে নেওয়া হচ্ছে, জাস্ট ডেবিট হয়ে যাচ্ছে ওনার সেভিংস অ্যাকাউন্ট থেকে। এটা কি করে হলো? প্রথম কথা, যদি উনি ঠিক এই গল্পটা বলে থাকেন তাহলে উনি ভুল বলেছেন, ওকে, বা ঠিক কি গল্পটা বলতে হবে সেটা উনি বুঝতে পারেননি। একটা নর্মাল হোয়াটসঅ্যাপ কল থেকে কখনো তার পয়সা যাবে না। আচ্ছা, এটা আমাদের খুব একটা সুন্দর বাংলা জিনিস বুঝে রাখতে হবে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকিং লিগাল সিস্টেমে unless and until you share OTP or share any transaction authenticator, তাহলে কিন্তু তোর অ্যাকাউন্ট থেকে পয়সা বেরোনো সম্ভব নয়, আচ্ছা, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। যদি না তোর কার্ডের ডিটেলসটা ব্যবহার করা হয় উইথ এমন একটা ইন্টারন্যাশনাল ট্রানজাকশনে যে ট্রানজাকশনে ওটিপি ইজ নট রিকোয়ার্ড। আচ্ছা, তার মানে এই হোয়াটসঅ্যাপ কলটা করতে করতে যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ কলটা করতে করতে ওনাকে বলা হয়েছিল স্ক্রিন শেয়ার করার জন্য। উনি তখন এই হোয়াটসঅ্যাপ ভিডিও কলে উনি স্ক্রিন শেয়ার করেন। ওকে, স্ক্রিন শেয়ার করে ওনাকে ওই হাবিজাবি কথাগুলোর মধ্যেই ওনাকে কিছু ট্রানজাকশন করতে বলা হয়। তখন উনি হয়তো সেই ট্রানজাকশন পেজে গেছেন, সেখানে কিছু একটা ফিল আপ করেছেন যেখান থেকে ওনার পিন টাইপ হয়েছে বা ওনার ওটিপি সেখান থেকে ভিজিবল হয়েছে, তবেই কিন্তু ওনার অ্যাকাউন্ট থেকে পয়সাটা গেছে। যদি আমি কোনোভাবে কাউকে অ্যাক্সেস না দিই তাহলে কিন্তু কেউ কোনোভাবে আমার অ্যাকাউন্ট থেকে পয়সা নেওয়া সম্ভব না। আমাদের কাছে যখন এরকম একটা ইস্যু রিপোর্টেড হয় বা পুলিশের কাছেও যখন যায়, তখন সাধারণ মানুষের এটা খুব একটা কমন বক্তব্য যে স্যার আমি কিচ্ছু করিনি কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে পয়সা চলে গেছে, মানে ইটস আ ভেরি কমন ডায়ালগ। তো আমরা এই ব্যাপারগুলো জানি যে সবাই কোথায় ভুলটা করলেন সেটা তারা নিজেরাই আইডেন্টিফাই করতে পারেন না। কেউ হয়তো আইডেন্টিফাই করে লুকিয়ে যান, কেউ হয়তো আইডেন্টিফাই করতে পারেন না যে আমি ওই জায়গায় একটা ভুল করে ফেলেছি। ফলে এটা একটা খুব বড় সমস্যা। সে কারণেই কিন্তু সাধারণ মানুষের সাইবার শিক্ষাটা খুব জরুরি,
এবং সেটা শুধু বয়স্ক মানুষদের নয়, ছোট থেকেই শেখাটা দরকার। দাদা তুমি যেটা বললে ছোটদের ব্যাপারটা, ছোটরা এখন মানে বড়দের থেকে কিন্তু একটা বিষয় অনেকটাই এগিয়ে আছে, সেটা হচ্ছে ইন্টারনেটের ব্যবহারে। হ্যাঁ, তুমি দেখবে একদম ছোট বাচ্চাগুলো যেগুলো সেই খাওয়া নিয়ে খুব চেঁচামেচি করে, না খাবো না, বা হয়তো কথাও ঠিক করে বলতে তারা পারে না। চেঁচামেচি করার অবস্থায় থাকে না, হ্যাঁ, তখন থেকে তারা তখনও মোবাইল চায়। কিন্তু তারা ইন্টারনেটটা বোঝে। তার কারণ হচ্ছে অনেক বাবা মায়েরা দেখে যে একটা কিছু খুব রঙিন কিছু, যেটা খুব চলমান, কার্টুন, অ্যানিমেটেড, যে কোনো কিছু অডিও ভিজুয়াল তাদেরকে দিয়ে দেওয়া হয়, সেটা দেখতে দেখতে খায়, এবং সেই থেকে শুরু হয় তাদের ইন্টারনেটের প্রত্যক্ষ বা পরোক্ষ ব্যবহার। এবং তারপরে যখন তারা টিনেজের চৌকাটে, তখনও টিনেজেও আসেনি, তখনই কিন্তু প্রচুর তাদের মানে এক্সটেন্সিভ একটা ইউজ তারা করে ইন্টারনেটের। এবং দেখা যাচ্ছে বিগত বেশ কিছু ঘটনা আমরা দেখতে পেয়েছি যে সাইবার ক্রাইমের সঙ্গে, মানে সাইবার ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়ছে না, শিকার হচ্ছে তার। এটা কেন এবং কিভাবে? না, দুটোভাবেই হচ্ছে, কিন্তু সাইবার ক্রাইমের তারা শিকারও হচ্ছে, কিন্তু তারা তো ক্রাইম করছে না। হ্যাঁ, আবার কোনো কোনো সময় এটাও হচ্ছে যে তারা একটা ওইরকম একটা রঙিন দুনিয়া দেখছে, হ্যাঁ, যে যারা না বুঝেই সাইবার ক্রাইমের সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে। এরকম প্রচুর কেসেস দেখা যায়, যারা জুভেনাইল ডেলিনকুয়েন্টস, তারা কিন্তু সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, মানে বিং আ ফ্রডস্টার তারা কাজ করছে। সাইবার ক্রাইমের মানে ভিকটিম হচ্ছে কি করে বাচ্চাগুলো? ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে তারা তো একেবারে সিস্টেমটা পুরোটা বোঝেন না। হ্যাঁ, ফলে যেটা হয় সেটা হচ্ছে যে তারা খুব লিউক্রেটিভ যেসব বিষয়গুলো, সেগুলো দেখতে বেশি শুরু করে। যেরকম যেমন ধর গেমস, এটা একটা খুব কমন বিষয় যে গেমস তারা ভীষণ অ্যাক্সেস করে। তার সাথে প্রচুর এখন রিলস আছে। মানে এখন মানুষের মধ্যে একটা জিনিস দেখবি, সেটা হচ্ছে খুব শর্ট কন্টেন্ট দেখা। মানে আমার কাছে কিন্তু সেই ধৈর্যটা নেই যে আমি একটা বড় কন্টেন্ট দেখব। আমি ম্যাক্সিমাম যদি একটা কন্টেন্ট আমাকে এনগেজ করতে না পারে, তাহলে আমি সেটা 1 বা 2 সেকেন্ড দেখি। যদি এনগেজ করতে পারে তাহলে আমি 30 সেকেন্ড দেখি। ওকে। ফলে এবং সেই কন্টেন্টটা 30 সেকেন্ডই শেষ, বা ম্যাক্সিমাম 90 সেকেন্ডে শেষ। এবারে সেক্ষেত্রে কিন্তু আমি একটা বড় কন্টেন্ট যদি আমি অ্যাক্সেস না করতে পারি, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের মনোযোগিতা যেটা, সেটা কিন্তু ক্রমশ কমতে থাকছে। বাচ্চাদের এটা একটা বিশাল বড় সাইকোলজিক্যাল ড্রব্যাক হচ্ছে, যে তারা একটা বইয়ে কনসেন্ট্রেট করতে পারে না, কারণ সেখানে 5 পাতা পড়তে হবে। হ্যাঁ, সেখানে কনসেন্ট্রেট করতে পারছে না, কারণ তারা 30 সেকেন্ডস বা 90 সেকেন্ডসের রিল দেখে অভ্যস্ত। পড়ার অভ্যেস দেখো, বাচ্চাদের শুধু দোষ দিয়ে লাভ নেই। আমি নিজে একটা সময় মানে আই ওয়াজ আ ভরাসিয়াস রিডার, কিন্তু আজকের ডেটে আমি কত পড়ি, এখন আমি পড়ি রোজ শোয়ার আগে আমি 2 পাতা আমি পড়বই, নাহলে আমার ঘুমই আসবে না, ঘুম আরো চটকে যায় মোবাইল দেখলে। কিন্তু যখন আমি ঘুমোচ্ছি আলটিমেটলি বইটা বন্ধ করে, আমি কিন্তু একটা গল্প চালাচ্ছি, অডিও স্টোরি চালিয়েই আমি শুচ্ছি, নাহলে মনে হচ্ছে আমাকে ঘুম পাড়াচ্ছে না। এই যে সাইকোলজির মধ্যে ঢুকে গেছে ইন্টারনেট, এটাকে ওয়াশ আউট করার আমার মনে হয় না এখন কোনো জায়গা আছে বলে মনে হয় না, কারণ এটা একটা খুব কমন প্রবলেম। অনেক মানে আমারই পরিচিত 2-1 বন্ধু বান্ধবের মধ্যে দেখেছি, তারা অন প্রিন্সিপাল বাচ্চাকে খাওয়ানোর সময় মোবাইল দেয় না। এটা তারা ছোট থেকেই চালু করেছে বিষয়টা, এবং একটা পয়েন্ট অফ টাইমে এসে তাদের বাচ্চারা নর্মাল ঠিকঠাক খায়, তারা কিন্তু মোবাইল চায়ও না, কারণ অভ্যেসটাই করেনি নয়। রাইট। এখানে আমি বাচ্চাকে একদম দোষ দিই না, এখানে দোষ দিই আমি হচ্ছে বাবা মাকে, যে নিজে মোবাইল দেখবে বলে সে কিন্তু তার বাচ্চাকে মোবাইলটা দিয়ে দিল। এবার যে দামরা ছেলে মেয়ে, আমি কারোর কথা, আমি আমার কথা বলবো, আমরা এখন কতটা সোশ্যালি না আমরা ব্যাকওয়ার্ড হয়ে যাচ্ছি। তার কারণ দেখো, আমি এমনও দেখেছি, তোকে আজকে বললাম, বলো। রেস্টুরেন্টে বসে ওটাই আমি আসছিলাম, কথা বলছে, তারা কিন্তু দুজনে যে যার ফোনে ব্যস্ত, তারা কিন্তু কথা বলার মাঝখানে, আমি ওটাতেই আসছিলাম, কথা বলার মাঝখানে হ্যাঁ তুই বল না, মানে সমানে এটা কিন্তু চলে যাচ্ছে। এবং নট অনলি দ্যাট, আলটিমেটলি আমরা কোনো গল্প করি না, তাহলে হোয়াটস দ্য মানে এই যে পারপাস? এই যে ধর এই যে মোবাইলের যে ব্যবহারটা, এবং তার সঙ্গে যে সাইবার সচেতনতা বা সাইবার সুরক্ষা, এটাতে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের যেমন মোবাইলের ব্যবহারটাও শিখতে হবে,
যে আমরা মোবাইলটা কতটা ব্যবহার করব, তার সাথে কোথায় ব্যবহার করব না এটাও কিন্তু শেখার আছে। তার কারণ ধর কোনো কারণে একটা বাচ্চা সে হয়তো সাইবার বুলিড হলো, হ্যাঁ, হয়তো একটা গেম খেলতে গিয়ে সেখানে একটা গেমিং প্ল্যাটফর্মে অপরিচিত কোনো একটা ব্যক্তির সাথে পরিচয় হলো, সে তাকে তো সাইবার বুলিং করলো, মানে তাকে ডেমিনিশ করলো ইন হিজ অর হার আইস। সেটা সে বাড়ির লোককে পর্যন্ত রিপোর্ট করে না, সে হয়তো তার একটা অনলাইন ফ্রেন্ডকে রিপোর্ট করলো বা তাকে হয়তো বললো। মানে বাড়ির মানুষটা, তাকে যে সবচেয়ে কাছের মানুষ, সে যে সবার আগে তাকে সাপোর্টটা দিতে পারবে সেটা কিন্তু তার ভরসার মধ্যে নেই। এটা আমাদের হ্যাবিটে হয়ে গেছে এখন, যে আমাদের এই অনলাইন দুনিয়াটাই যেন আমাদের আসল দুনিয়া। ধরো বাচ্চাকে সাইবার ক্রাইমের ভিকটিম হওয়া থেকে আটকাতে ছোট থেকে বাবা মায়ের কি ব্যবস্থা নেওয়া উচিত? সাইবার সচেতনতা, মানে যেটাকে আমরা বলি সাইবার হাইজিন, এই ব্যাপারটাকে শেখানোটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কি করা উচিত তখন, কি কি করা উচিত বা কি কি করা উচিত নয়, এই ব্যাপারটাকে তাকে শেখানো। এবং তার সাথে প্রথম যেটা করা সেটা হচ্ছে স্ক্রিন টাইমটাকে ভীষণভাবে মডারেট করা বা মডিউলেট করা, যে সে মোবাইল নিয়ে কতক্ষণ ব্যস্ত থাকছে। কারণ মোবাইলে আমরা নর্মালি দুটো জিনিস করি, একটা হচ্ছে আমরা কাজের জিনিস করি, আর একটা এন্টারটেনমেন্ট পারপাসে ব্যবহার করি। সেকেন্ডটা বেশি হয়, প্রথমটা কম হয় ন্যাচারালি। এবারে সেখানে আমরা এন্টারটেনমেন্ট পারপাসে আমরা কতটা ব্যবহার করব, কাজের জন্য কতটুকু ব্যবহার করব, এই টাইম ফ্রেমিংটা কিন্তু খুব জরুরি। এই জন্য আমি অনেকে বলে আমার বাচ্চা প্রচন্ড তার স্ক্রিন টাইম বেশি, আমি কি করব? আমি তাকে কয়েকটা জিনিস সাজেস্ট করি। প্রথম কথা হচ্ছে, আপনি যদি এক্ষুনি এতদিনকার অভ্যেস করিয়েছেন, আপনি যদি এখনই তাকে মোবাইলটা কেড়ে নেন বা ওই বিভিন্ন অ্যাপ্লিকেশন দিয়ে তার মোবাইল অ্যাপ্লিকেশনগুলোকে ব্লক করে দেন, তাহলে সে আপনার উপর অ্যাজিটেটেড হয়ে যাবে, তাই কিন্তু আপনি সামলাতে পারবেন না। তার থেকে বেটার হচ্ছে আপনি বাড়িতে তাকে কিছু হাউস হোল্ড কাজ দিন, মানে গাছে জল দেওয়া, তোমাকে এই মশারিটা তুলতে হবে, গোছাতে হবে, এটা তোমার কাজ। এটা তুমি না করলে কাজটা পড়ে থাকবে। হ্যাঁ, মানে এই যে গাছে জল দেওয়া বা গাছের পরিচর্যা, এটা কেন? তার কারণ হচ্ছে তার সাথে একটা নেচারের কানেক্টিভিটিটাও তো হলো, মানে দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তাহলে সেই কানেক্টিভিটিটাও হলো। তার সাথে এবারে সে মোবাইলটা কতক্ষণ ব্যবহার করছে বা যতক্ষণ ব্যবহার করছে ততক্ষণ সেটা একটা প্রোডাক্টিভ পারপাসে ব্যবহার করছে, এটা দেখাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এবং তার জন্য একটা কনস্ট্রাকটিভ যেটা ট্রেনিং মডিউল, সেই ট্রেনিং মডিউলটার মধ্যে তাকে আনাটা কিন্তু খুব জরুরি। তো তুমি যদি এই মুহূর্তে যারা দেখছেন এই পডকাস্ট, তাদের মধ্যে আমি অ্যাজিউম করে নিচ্ছি অনেকেই ছোট বাচ্চার বাবা মা, একদম, তো তুমি তাদের উদ্দেশ্যে কি, যদি আমি বলি যে 4টে পয়েন্ট বলো যেগুলো তারা এই মুহূর্ত থেকে তাদের বাচ্চার জন্য অ্যাপ্লাই করবেন, কোন 4টে পয়েন্ট বলবে? কি করা উচিত ছোট ছোট? ফার্স্ট হচ্ছে যে তাদেরকে হাউস হোল্ড অ্যাক্টিভিটিতে ইনভলভ করা, ওকে, সো দ্যাট তাদের স্ক্রিন টাইমিং কমে। রাইট। 2 নম্বর হচ্ছে একটা গাইডেন্স মেথড রাখা, যে গাইডেন্স মেথডটার মাধ্যমে তারা ইন্টারনেটের ভালো দিক এবং খারাপ দিক এটা তারা বুঝতে শেখে। তাদের সাথে বন্ধুত্বপূর্ণভাবে মেশা, যে তারা যদি কোনোভাবে ইন্টারনেটের খারাপ দিকে অ্যাফেক্টেড হন, তাহলে যাতে তারা ইমিডিয়েটলি বাড়িতে সেটাকে রিপোর্ট করতে পারে, ভয় না পেয়ে, সেই ভয়টা যাতে না পায়। মানে আজকে ধর এই যে সম্মানের কথাটা জাস্ট আমরা আগে আলোচনা করছিলাম, এটাকে আমরা বলি সেক্সটর্শন ক্রাইম। ওটাতে আমরা পরে হঠাৎ করে একটা ভিডিও কল এলো, সেখানে আমি অ্যাফেক্টেড হলাম, আমার ভিডিও কলটা রেকর্ডেড হয়ে গেল, সেটা দিয়ে আমাকে এবারে ব্ল্যাকমেলিং করা শুরু হলো। এই যে ব্ল্যাকমেলিংটা শুরু হলো, সেটা আমি ভয় না পেয়ে, পয়সা না দিয়ে বা এবার বাচ্চাদের কাছে পয়সা দেওয়ার অপশন নেই, ফলে তাদের কাছে তো ফাইন্যান্সিয়াল অ্যাক্সেসটা নেই, তারা হয় বাবা মায়ের থেকে বাবা মায়ের কার্ড অ্যাক্সেস করে ফেলছে, অথবা তারা পয়সা দিতে পারছে না, এই ভয় অনেকে আত্মঘাতী হওয়ার কথা ভাবছে। যেটা বলছিলে যে মানুষের সম্মানহানি করা, এটা কিন্তু আমরা জানি আজকালকার দিনে অনেক কিছুই হয়। সব থেকে নতুন যেটা বেরিয়েছে, একটা ভিডিও কল আসে, মানুষ কৌতূহলের চোটে একবার দুবার কেটে দিয়ে থার্ড টাইম ধরেও নেবে যে কে করেছে দেখি তো, এবং সেখানে হঠাৎ দেখা যায় একটি মেয়ে খুব ভয়ঙ্করভাবে নাচছে, এবং সেটা দিয়ে অ্যাকচুয়ালি নিউডিটিকে দেখানো হয়, নিউড কন্টেন্টই দেখানো হয়, এবং পরে তাকে বোধহয় ভিডিও কলটা রেকর্ড করা হয়, এবং তারপর বলা হয় যে লোকটা খুব বাজে, তাকে ভাবে মানে কি বলবো মেন্টালি পুরো ভেঙে দেওয়া হয়, এবং তাকে ব্ল্যাকমেল করা, সোজা কথা তুমি নোংরা লোক, এটা আমি প্রচার করে দেবো, এত টাকা দাও। এটা বাদ দিয়ে বা এটা থেকে কি করে মুক্তি পাওয়া যায়, এবং এটা বাদ দিয়ে আর কিভাবে
মানুষকে সম্মানহানি করা যায় সাইবার ক্রাইমের মাধ্যমে, সেটা বলো। সোশ্যাল মিডিয়াতে সম্মানহানি ব্যাপারটা খুব কমন একটা ফ্যাক্টর। হ্যাঁ, আর এই যে যেটা এক্সটর্শন ফ্রডের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি একটা জিনিস দেখাতে পারি, সেটা হচ্ছে যে মানে আমরা যখন কোনো একটা মোবাইল ব্যবহার করছি এবং সেখানে আমরা একটা ভিডিও কল রিসিভ করছি, আমরা যদি জাস্ট মোবাইলের ওপরের ক্যামেরাটাকে জাস্ট এরকম কভার করে মোবাইলটা রিসিভ করি, মানে ভিডিওটা রিসিভ করি, কেন হয় এটা? তার কারণ হচ্ছে যে আদার সাইড, মানে যে ফ্রডস্টার, সে যখন এই ভিডিও কলটা ইনিশিয়েট করে তার আগে স্ক্রিন রেকর্ডার অপশনটাকে অন করে রাখে। ওকে, এবার আমি যখনই রিসিভ করবো, আমার ফেসটা যখনই ভিজিবল হবে ইন দ্য কল, তখন তো ওদিকে একটা নিউডিটি আর তার সঙ্গে আমার ফেস, হ্যাঁ, ফলে ওইটাকেই সে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে আমাকে ব্ল্যাকমেইল করবার জন্য। আমি যেটা কভার করলাম। এবার আমাকে যদি আমি যদি কভার করে রিসিভ করি তাহলে আমার তো ফেসটা দেখা গেল না। গুড আইডিয়া। তাহলে এটাতে কি হলো, এটাতে হচ্ছে যে আমাকে ব্ল্যাকমেল করার যে কম্পোনেন্টটা, সেই কম্পোনেন্টটাই সে পাবে না। বা কোনো সময় হয়তো যে আমাদের ফোনটা আইডল আছে, কারণ অনেক সময় কি হয়, আমরা যে কখন কাকে কোন অ্যাপকে আমাদের ক্যামেরা পারমিশন দিয়ে দিয়েছি, উই ডোন্ট নো। হ্যাঁ, হ্যাঁ, আমরা ক্যামেরা পারমিশন কাকে দিয়েছি উই ডোন্ট নো, এক্স্যাক্ট সব অ্যালাউ করে যাচ্ছি। বেটার হচ্ছে আমরা যখন ফোন আনইউজ থাকবে তখন যদি আমরা ফোনটাকে এভাবে রাখি, মানে আপসাইড ডাউন, উল্টো করে, তাহলে আমরা তাতে কি হবে যে কোনো সময় আমাদের ক্যামেরা অ্যাক্সেসটা সেখানে পাবে। আমি অনলি দিস টাইম করা যায়। আবার অনেক সময় অনেক এর ক্ষেত্রে অনেক ট্রেনিং সেশন আমি এটা বলি যে যারা হয়তো খুব ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছেন, তাদের ট্রেনিং আমি একটা জিনিস বলি যে আপনারা মাইক্রোফোন অ্যাক্সেস নিয়ে খুব সচেতন থাকুন। আচ্ছা, এই যে বলে আমাদের ফোন সব কথা শোনে, এটা সত্যি? একদম শোনে, সর্বক্ষণ শোনে। এটা নিয়ে তো একটা গল্পও রয়েছে, কারণ একটা মার্ডার হয়েছিল ইয়েতে, ফরেনে। তো সেখানে যখন ইনভেস্টিগেট করা হচ্ছে তখন ঘরে কোনো ইয়ে পাওয়া যায়নি, ট্রেস পাওয়া যায়নি, একটা অ্যালেক্সা ছিল। তো এই অ্যালেক্সাকে তখন জিজ্ঞেস করা হয়েছিল নোটিশ পাঠিয়ে যে তুমি এই পিরিয়ড থেকে এই পিরিয়ডের মধ্যে কোনো সেকেন্ড ভয়েস এখানে রেকর্ড করতে পেরেছো কিনা। তখন সে বলেছিল না, আমি রেকর্ড করতে পারিনি, বা আমি ওইভাবে রেকর্ড করি না, আমাকে যখন যা কমেন্ট দেওয়া হয় আমি তখন সেটাকে এক্সিকিউট করি। তো দ্যাট ওয়াজ চ্যালেঞ্জড বিফোর দি কোর্ট। এবং সেটাকে বলা হয় যে তোমাকে কখন কমেন্ট দেয়া হবে তুমি সেটা জানবে কি করে, ইফ ইউ আর কমপ্লিটলি নট অন এভরি টাইম। বিঙ্গো। এই পয়েন্টে অ্যালেক্সা লস্ট দ্য কেস এবং অ্যালেক্সা ফাইনালি তার আর্কাইভ থেকে ওই ভয়েস রেকর্ডিং দিয়েছিল। সুপার। অ্যান্ড অন দ্যাট ভয়েস রেকর্ডিং কিন্তু মার্ডার মিস্ট্রি ওয়াজ সলভড। সমুদ্রের জল শুকিয়ে যাবে, ইন্টারনেট জল কখনো শুকোবে না, কারণ রোজই কিছু না কিছু ইন্ট্রোডিউসড হচ্ছে। তো আমি শেষের দিকে চলে এসেছি, আমাদের অনেকক্ষণই কথা চলছে, কাজের কথা বারবার মনে করে দিচ্ছি। তো আমি যদি বলি যে তোমাকে ধরো সাইবার ক্রাইম থেকে বাঁচতে এবং সাইবার ক্রাইম জিনিসটাকে আদ্যপান্ত বুঝতে যদি কেউ কোনো প্রশিক্ষণ নেয়, তোমার কি মনে হবে সেটা উচিত করা বা সেটা কতটা লাভজনক? আমার একটা ট্যাগ লাইন আছে, ট্যাগ লাইন হচ্ছে সচেতনতাই হচ্ছে সুরক্ষার একমাত্র চাবিকাঠি। তাহলে সচেতনতা যদি সুরক্ষার চাবিকাঠি হয়, তাহলে সচেতন হতে গেলে শিক্ষিত হতে হবে আগে। এবং শিক্ষিত হতে গেলে কিন্তু আমাদের ওই গুগল ইউনিভার্সিটি, ফেসবুক ইউনিভার্সিটি চলবে না। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা কনস্ট্রাকটিভ মডিউল, যে মডিউল আমাদেরকে সাইবার শিক্ষায় শিক্ষিত করতে পারে। আচ্ছা, মানুষ কিভাবে সেটা শিখতে পারবে? বহু জায়গা রয়েছে, আমরা সেসব জায়গায় করতে পারি। ইভেন গভর্নমেন্ট ভেঞ্চার্সে আমাদের বিভিন্ন অপশনস রয়েছে। পশ্চিমবঙ্গে তো আমাদের যুব কম্পিউটার সেন্টার্স রয়েছে, সেখানে গিয়ে শিখতে পারেন। ইটস ভেরি গুড এবং অ্যাফোর্ডেবল। তাহলে সেই সব জায়গায় তারা শিখতে পারেন। কোর্সও লঞ্চ করার কথা ভাবা হচ্ছে, যে সেখানে সাইবার শিক্ষা, সাইবার হাইজিন নিয়ে শেখানো হবে। সেটা করলে খুবই ভালো, খুবই ভালো। মানে দিস ইজ আ ম্যান্ডেটরি, দিস শুড বি মেড ম্যান্ডেটরি। রাইট। এছাড়া ঢুকেই আছে খাওয়া না খাওয়া, এক্স্যাক্টলি। মানে এছাড়া কিন্তু কোনো দ্বিতীয় গত্যন্তর নেই, যে আমরা যদি না শিখে ব্যাপারটা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা কোনো না কোনোভাবে এফেক্টেড হব। এবং আমি সবসময় বলি, সারা পৃথিবীতে দু ধরনের লোক মানুষ আছে। এক ধরনের হচ্ছে যার সাথে সাইবার ক্রাইম হয়েছে, হয়নি, একদম ভুল উত্তর, হয়েছে না। সেকেন্ড উত্তরটা যার সাথে সাইবার ক্রাইম হবে, রাইট। ফলে
এমন একটা বিষয় যে বিষয়টাতে কিন্তু অবভিয়াসলি আমাদের শিখতে হবে, হ্যাঁ এরকম নয়। ওই আমরা যদি দেখি জামতারা সিরিজটা দেখি, ওখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, সবকা নাম্বার আয়েগা। এটা জেনেই কিন্তু তাদেরকে এগোতে হবে, এবং সেটা থেকে সেভড হওয়ার একটাই মাত্র উপায় আছে, ওয়ান অ্যান্ড অনলি, দ্যাট ইজ ট্রেনিং। রাইট। তাহলে একটা রোবাস্ট সিস্টেম সিকিউরিটি সবসময় কিন্তু একটা মানুষের সাইবার সেফটি কারণ হতে পারে না, ব্যবহারিক বিষয়টাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং সেটার জন্যই বলি সচেতনতাই হচ্ছে সুরক্ষার একমাত্র চাবিকাঠি, এর কোনো সেকেন্ড অপশন নেই। থ্যাংক ইউ দাদা এত ভালো করে বোঝানোর জন্য, মানে যে বাংলা জানে না সেও বোধহয় বুঝে যাবে তুমি এত পরিষ্কার বাংলায় কথা বলছো। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। এবং এটা আজকে তো আমাদের দেখো একটা সময়সীমা থাকেই পডকাস্টে, কিন্তু আমি চাইবো তুমি আগামী দিনে বারে বারে এসো, বিকজ ফ্রড তো হতেই থাকবে অলওয়েজ। হ্যাঁ, ফ্রড হ্যাপেন্স এবং নতুন নতুন ফ্রডের আবিষ্কার। এবং আমাদের যত বিষয়টা নিয়ে আলোচনা হবে না, আমি তো এটাও বলি যে পাড়ায় পাড়ায় সাইবার আড্ডা হোক। ঠিক আছে, আমরা অপেক্ষা করব কবে সেই যুগ আসবে যেদিন পাড়ায় পাড়ায় সাইবার আড্ডা হবে, চায়ের আড্ডার পাশাপাশি। রাজস্বীদাকে পেয়েছিলাম আমরা আজকে, আগামী দিনে আবার পাবো আমি নিশ্চিত। এবং আপনাদের কিরকম লাগলো রাজস্বীদার সাথে এই আলোচনাটায় থাকতে পেরে, মানে অ্যাডভোকেট রাজস্বী রায়চৌধুরীর সাথে থাকতে পেরে, এবং কি শিখলেন বা কি শিখতে চান, কি জানতে চান, কতটা আপনাদের ভালো লাগলো বা কোন দিকটা আরো বেশি জানলে ভালো লাগতো, এগুলো বলতে পারেন কমেন্ট সেকশনে, আমরা সেই দিকে অবশ্যই নজর রাখবো। তো আজকের আমাদের কাজের কথার এপিসোড এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো আমরা নতুন আরেকটা এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন।